কিছু রহস্যের উত্তর খুঁজতে হয় না, কারণ উত্তর খুঁজতে গিয়েই খুলে যায় এমন কিছু দরজা যেগুলো চিরকাল বন্ধ থাকাই ভালো। উত্তর কলকাতার এক পুরনো রায়বাড়ি, একটি হারিয়ে যাওয়া নীল পাথর, একটি ৮০ বছরের পুরনো ছবি, আর এমন একজন মানুষ যার অস্তিত্ব পরিবারের ইতিহাস থেকেই মুছে ফেলা হয়েছিল। কিন্তু অদৃশ সেন জানতো না, নীল পাথরটাকে খুঁজতে গিয়ে সে এমন এক সত্যের মুখোমুখি হবে যার সঙ্গে জড়িয়ে আছে এই বাড়িরই অতীত। তাহলে আসলে কে চুরি করতে এসেছিল নীল পাথর, আর কেন প্রতিদিন ঠিক ৭-৫ মিনিট পিছিয়ে থাকতো সেই পুরনো ঘড়িটি? জানতে হলে শেষ পর্যন্ত শুনুন নীল পাথরের রহস্য। আপনারা শুনছেন কুণ্ডু গল্পঘর। তো চলুন কুণ্ডু গল্পঘরে আজকের গল্পটি শুরু করা যাক। কলকাতার আকাশ সেদিন সকাল থেকেই মেঘলা, শীতের শেষ দিন, জানলার বাইরে হালকা কুয়াশা। আমি তখন অদৃশের ঘরে বসে পুরনো একটা ম্যাগাজিন পড়ছিলাম। অদৃশ সেন আমার বন্ধু, বয়স ৩০-এর কাছাকাছি, পেশায় প্রাইভেট ইনভেস্টিগেটর। তবে ওকে কখনো গোয়েন্দা বলে ডাকতে ভালো লাগতো না, কারণ অদৃশ নিজে বলতো, গোয়েন্দাগিরি কোনো পেশা নয় ঋত্বিক, এটা একটা অভ্যাস, মানুষকে লক্ষ্য করার অভ্যাস। সকাল 10:30 নাগাদ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। একজন বৃদ্ধ ভদ্রলোক ঢুকলেন, ধবধবে সাদা পাঞ্জাবি, কালো চাদর, হাতে পুরনো চামড়ার ব্যাগ। তিনি চুপচাপ একটা খাম অদৃশের সামনে রাখলেন। আপনার কাছে একটা কাজ আছে। অদৃশ খামটা খুলল। ভেতরে মাত্র 4 লাইনের একটা চিঠি। আমার বাড়িতে এমন একজন আসছেন যিনি আমার সবচেয়ে দামি জিনিসটি চুরি করতে চান, কিন্তু চোরকে আমি চিনি না, কারণ সে এখনো চুরি করেনি। চিঠির নিচে নাম হরিশঙ্কর রায়। অদৃশ কয়েক সেকেন্ড চুপ করে থাকল, তারপর বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, আপনি জানেন আপনার বাড়িতে চোর আসবে? হ্যাঁ। কিভাবে? বৃদ্ধ মাথা নাড়ল। জানি না। তাহলে চিঠিটা লিখলেন কেন? বৃদ্ধ এবার একটু ঝুঁকে এলেন। কারণ গত 1 মাসে আমার বাড়িতে 3টে অদ্ভুত ঘটনা ঘটেছে। অদৃশের চোখে আগ্রহ দেখা গেল। কি ঘটনা? প্রথমে আমার ঠাকুরদার পুরনো ঘড়িটা হঠাৎ 7 মিনিট পিছিয়ে যায়। আমি বললাম, ঘড়ি খারাপ হতে পারে। বৃদ্ধ আমার দিকে তাকালেন। প্রতিদিন একই সময়ে ঠিক 7 মিনিট? অদৃশ এবার সোজা হয়ে বসল। বৃদ্ধ বললেন, দ্বিতীয় ঘটনা, আমার সংগ্রহশালার তালা প্রতিদিন সকালে খোলা অবস্থায় পাওয়া যায়, কিন্তু ভাঙার কোনো চিহ্ন নেই। আর তৃতীয়ত? বৃদ্ধ একটু থামলেন। আমার বাড়ির পুরনো ছবিগুলোর মধ্যে একটা ছবি থেকে একজন মানুষের মুখ কেটে নেওয়া হয়েছে। অদৃশ জিজ্ঞাসা করল, কোন মানুষের? বৃদ্ধ বললেন, আমার ঠাকুরদার ছোট ভাই। অদৃশ চিঠিটা আবার হাতে নিল। আপনার সবচেয়ে দামি জিনিসটা কি? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, নীল পাথর। সেদিন বিকেলেই আমরা উত্তর কলকাতার পুরনো রায়বাড়িতে পৌঁছালাম। বাড়িটা বিশাল, উঁচু লোহার গেট, ভিতরে পুরনো বাগান, দেওয়ালের শ্যাওলা, বারান্দার স্তম্ভগুলোতেও সময়ের দাগ। আমাদের স্বাগত জানালেন হরিশঙ্কর বাবুর ভাগ্নে সৌম্য রায়। সৌম্যের বয়স 40-এর কাছাকাছি। অদৃশ প্রথম দেখাতেই বলল, আপনি খুব চিন্তায় আছেন। সৌম্য অবাক, কি করে বুঝলেন? অদৃশ হাসল, আপনি বারবার আপনার ডান হাতের আঙুল ঘষছেন। মানুষ সাধারণত তখনই এটা করে যখন সে কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় থাকে। সৌম্য আর কিছু বলল। আমরা বাড়ির ভিতরে ঢুকলাম। সেখানে আরও 3 জন ছিলেন। মীরা রায়, হরিশঙ্কর বাবুর ভাইঝি; দেবাশিস পাল, পরিবারের বহু বছরের হিসাবরক্ষক; আর অরুণব মুখার্জি, পুরনো জিনিসের ব্যবসায়ী, যিনি নীল পাথরটি দেখতে এসেছিলেন। অদৃশ সবাইকে একবার করে দেখল, তারপর বলল, নীল পাথরটা কোথায়? হরিশঙ্করবাবু বললেন, সংগ্রহশালায়। আমরা সেখানে গেলাম। ঘরটা বেশ বড়, দেওয়ালে পুরনো তলোয়ার, মুদ্রা, ছবি আর ঘড়ি, মাঝখানে কাচের বাক্স, কিন্তু বাক্সটা খালি। হরিশঙ্করবাবু বললেন, আমি এখনো পাথরটা সরাইনি, আজ রাতে একটা বিশেষ অনুষ্ঠানে সবাইকে দেখাবো বলে রেখেছিলাম। অদৃশ কাচের বাক্সটা পরীক্ষা করল। তালা অক্ষত, কাঁচ অক্ষত। তারপর মেঝের দিকে তাকালো। আমি দেখলাম ওর চোখ আটকে আছে একটা ছোট্ট জিনিসে, কালো সুতো। অদৃশ সেটা তুলল না,
শুধু আমাকে বলল, ঋত্বিক, এটা মনে রাখিস। হরিশঙ্করবাবু আমাদের পাথরটির ইতিহাস বললেন। প্রায় 200 বছর আগে তাদের পরিবারের এক পূর্বপুরুষ রাজস্থানের এক রাজ পরিবার থেকে পাথরটি পেয়েছিলেন। পাথরটি আকারে ছোট, কিন্তু অদ্ভুত নীল। আলো পড়লে ভেতর থেকে যেন নীল আগুন জ্বলে। অদ্রিজ জিজ্ঞাসা করল, পাথরটার দাম কত? অরুণবাবু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, বাজারে মূল্য নির্ধারণ করা কঠিন, তবে কয়েক কোটি টাকা পর্যন্ত যেতে পারে। অদ্রিজ তার দিকে তাকালো। আপনি খুব দ্রুত উত্তর দিলেন। অরুণবাবু হেসে বললেন, ব্যবসা করি, এসব জানা আমার কাজ। অদ্রিজ আর কিছু বলল। তারপর সে ঘড়িটার দিকে তাকালো। দেওয়ালে ঝোলানো পুরনো ঘড়ি। সময় দেখাচ্ছে 5টা 12। অদ্রিজ নিজের ঘড়ি দেখল, 5টা 19। আমি বললাম, 7 মিনিট পিছিয়ে। অদ্রিজ আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। রাতের খাবারের পর আমরা বাড়িতেই থাকলাম। অদ্রিজ আমাকে বলেছিল আজ রাতে কিছু একটা ঘটবে। রাত 12:30টার দিকে সবাই নিজের ঘরে চলে গেল। আমরা অতিথি ঘরে। হঠাৎ রাত 1:17 করিডোর থেকে একটা শব্দ এলো, যেন ধাতব কিছু পড়ল। আমি দরজা খুলতে যাচ্ছিলাম। অদ্রিজ হাত দিয়ে থামিয়ে দিল। একটু অপেক্ষা কর। 10 সেকেন্ড, 20 সেকেন্ড। তারপরও দরজা খুলল। করিডোর ফাঁকা, কিন্তু মেঝেতে পড়ে আছে একটা পুরনো রূপোর চাবি। অদ্রিজ চাবিটা তুলে নিল। তারপর সোজা সংগ্রহশালার দিকে হাঁটল। ঘরের দরজা খোলা। কাচের বাক্স আগের মতোই বন্ধ, কিন্তু পাশে থাকা পুরনো একটা আলমারির দরজা খোলা। অদ্রিজ ভিতরে তাকিয়ে বলল, চমৎকার। কি বললাম? কি? চোর আমাদের সামনে দিয়েই হাঁটছে। সকালে অদ্রিজ সবাইকে ডেকে বসালো। গত রাতে কার ঘুম ভেঙেছিল? সমু বলল, না। মীরা বলল, আমি একটা শব্দ শুনেছিলাম। কখন? রাত 1টা নাগাদ। অদ্রিজ বলল, আপনি ঘর থেকে বেরিয়েছিলেন? না। দেবাশিসবাবু বললেন, আমি ঘুমাচ্ছিলাম। অরুণবাবু বললেন, আমিও। অদ্রিজ হঠাৎ জিজ্ঞাসা করল, আপনার জুতোর তলায় কাদা কেন? অরুণবাবু থমকে গেলেন। সবাই তার দিকে তাকালো। তিনি বললেন, সকালে বাগানে গিয়েছিলাম। অদ্রিজ ঘড়ির দিকে তাকিয়ে বলল, বাগানে যাওয়ার দরকার ছিল? হাঁটতে গিয়েছিলাম। অদ্রিজ আর কিছু বলল না, কিন্তু আমাকে নিয়ে বাইরে চলে এলো। আমি বললাম, তুই ওকে সন্দেহ করছিস? অদ্রিজ বলল, সন্দেহ করছি সবাইকে। তাহলে অরুণবাবু? ওর জুতোর কাদা গুরুত্বপূর্ণ নয়? তাহলে? অদ্রিজ থামল। ওর জুতোর কাদায় একটা জিনিস আছে। কি? লাল মাটি। আমি অবাক। অদ্রিজ বলল, এই বাড়ির বাগানের মাটি কালো। দুপুরে অদ্রিজ বাড়ির পুরনো ছবিগুলো দেখতে চাইল। একটা ঘরে প্রায় 50টা ছবি। হঠাৎ একটা ছবির সামনে দাঁড়িয়ে গেল। ছবিটা প্রায় 80 বছরের পুরনো। একসঙ্গে 5 জন দাঁড়িয়ে, কিন্তু মাঝখানে একজনের মুখ কেটে ফেলা হয়েছে। অদ্রিজ ছবিটা হাতে নিল। পেছনে লেখা, রায় পরিবারের উত্তরাধিকার 1943। অদ্রিজ হরিশঙ্কর বাবুকে জিজ্ঞাসা করল, এই লোকটা কে? বৃদ্ধ বললেন, আমার ঠাকুরদার ছোট ভাই, নাম ছিল নীলাদ্রি। কোথায় ছিলেন? নিখোঁজ হয়ে যান। কবে? 1943 সালে। অদ্রিজ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আর নীল পাথরটা কবে থেকে আপনাদের পরিবারের? বৃদ্ধ বললেন, ঠিক সেই বছর থেকে। অদ্রিজের চোখ সরু হয়ে গেল। সেই রাতেই আমরা একটা পরিকল্পনা করলাম। অদ্রিজ ইচ্ছা করেই সবাইকে বলল, আমি আজ রাত বাইরে থাকবো, কিন্তু আসলে আমরা লুকিয়ে থাকলাম বাড়ির পুরনো লাইব্রেরিতে। রাত 2টো, কিছুই হলো না। রাত 3টে, হঠাৎ পায়ের শব্দ। কেউ করিডোর দিয়ে হাঁটছে। অদ্রিজ আমাকে ইশারা করলো। আমরা দরজার ফাঁক দিয়ে তাকালাম। একটা ছায়ামূর্তি সংগ্রহশালার দিকে যাচ্ছে। অদ্রিজ নিঃশব্দে পিছনে গেল। ছায়ামূর্তি দরজা খুলল। তারপর কাচের বাক্সের সামনে দাঁড়ালো। সেই পকেট থেকে একটা ছোট যন্ত্র বের করল, কাঁচ কাটার মতো কিছু। অদ্রিজ হঠাৎ আলো জ্বালিয়ে দিল। আপনি বেশ ধৈর্য ধরে কাজ করছেন। লোকটা ঘুরে দাঁড়ালো। দেবাশিস পাল, হিসাব রক্ষক। তিনি পালানোর চেষ্টা করলেন। অদ্রিজ তার হাত ধরে ফেলল, কিন্তু পরক্ষণেই লোকটা হেসে উঠল। আপনি ভুল মানুষকে ধরেছেন। অদ্রিজ বলল, আমি জানি। দেবাশিসবাবু থমকে গেলেন। অদ্রিজ তার হাত ছেড়ে দিল। আপনাকে আমি ধরিনি, আপনাকে আমি শুধু পরীক্ষা করছিলাম। সকালে অদ্রিজ সবাইকে ডাইনিং হলে ডাকলো। টেবিলের মাঝখানে একটা কাপড় রাখা। অদ্রিজ বলল,
নীল পাথর এখনও চুরি হয়নি। সবাই অবাক। হরিশঙ্করবাবু বললেন, কি বলছেন? অদ্রিজ কাপড়টা সরালো। ভেতরে একটা ছোট নীল পাথর। মীরা চিৎকার করে উঠল, এটাই। অদ্রিজ বলল, না। সবাই চুপ। এটা নীল পাথর নয়। অরুণবাবু এগিয়ে এলেন। অদ্রিজ বলল, আপনি চিনেছেন? অরুণবাবু থেমে গেলেন। অদ্রিজ এবার বলল, আসল নীল পাথর এই বাড়িতেই ছিল না। হরিশঙ্করবাবু উঠে দাঁড়ালেন। মানে? অদ্রিজ বলল, আপনার পরিবারের নীল পাথর বহু বছর আগেই বিক্রি হয়ে গেছে। ঘরে তো নীরবতা। কিন্তু অদ্রিজ হাত তুলে থামিয়ে দিল। আপনার ঠাকুরদার ছোট ভাই নীলাদ্রি পাথরটা নিয়ে পালাননি, বরং তিনি পাথরটা বিক্রি করে সেই টাকা দিয়েই একটা সম্পত্তি কিনেছিলেন। হরিশঙ্করবাবু বললেন, কোন সম্পত্তি? অদ্রিজ ধীরে ধীরে বলল, এই বাড়িটা। সবাই স্তব্ধ। অদ্রিজ এবার অরুণবাবুর দিকে তাকালো। আপনি এই বাড়িতে পাথর কিনতে আসেননি। অরুণবাবু চুপ। আপনি এসেছেন সেই পুরনো দলিল খুঁজতে। অরুণবাবুর মুখ বদলে গেল। অদ্রিজ বলল, আপনার জুতো লাল মাটি বাগানের নয়, বাড়ির পিছনের পুরনো গুদামের মাটি। সেখানে আপনি কত রাতে গিয়েছিলেন? অরুণবাবু বললেন, আপনি প্রমাণ করতে পারবেন? অদ্রিজ হাসল, পারব। সে টেবিলে একটা পুরনো কাগজ রাখল। এই দলিলটা আমি গতকাল লাইব্রেরির একটা বইয়ের ভিতর পেয়েছি। অরুণবাবু কাগজটা দেখেই সাদা হয়ে গেলেন। অদ্রিজ বলল, নীলাদ্রি রায় পাথর বিক্রি করে এই বাড়ি কিনেছিলেন, কিন্তু দলিলটা কখনো পরিবারের হাতে দেননি। তিনি সেটা লুকিয়ে রেখেছিলেন। আমি বললাম, কিন্তু অরুণবাবু সেটা জানলেন কি করে? অদ্রিজ বলল, কারণ তার দাদু ছিলেন নীলাদ্রির ব্যবসায়িক সঙ্গী। সবাই অবাক। অদ্রিজ এবার হরিশঙ্কর বাবুর দিকে তাকালো। আর আপনার পরিবারের একটা বড় ভুল ছিল। কি? আপনারা এত বছর ধরে নীল পাথরের গল্পটাকে সত্যি ধরে নিয়েছিলেন। পুলিশ এসে অরুণবাবুকে নিয়ে গেল। সবাই ভাবল রহস্যের সমাধান হয়ে গেছে, কিন্তু অদ্রিজ তখনও চুপ। আমি বললাম, কি হলো? রহস্য তো শেষ। অদ্রিজ মাথা নাড়ল, না। আবার কি? অদ্রিজ আমাকে নিয়ে সংগ্রহশালায় গেল। দেওয়ালে ঝোলানো পুরনো ছবিটার সামনে দাঁড়ালো। নীলাদ্রির মুখ কাটা সেই ছবি। অদ্রিজ ছবিটা উল্টে দিল। পেছনে লেখা একটা লাইন, যে নীল পাথরকে খুঁজবে সে কখনো বুঝবে না আসল সম্পদ কোথায়। আমি বললাম, এর মানে? অদ্রিজ বলল, মানে নীল পাথর ছিল ধোঁকা, তাহলে আসল সম্পদ? অদ্রিজ ঘরের চারপাশে তাকালো। তার চোখ গিয়ে থামলো দেওয়ালের একটা পুরনো ঘড়ি। সেই ঘড়ি যেটা প্রতিদিন 7 মিনিট পিছিয়ে থাকতো। অদ্রিজ ঘড়িটা খুলে ফেলল। ভেতরে একটা ছোট কাঠের বাক্স। বাক্স খুলতেই বেরিয়ে এলো একটা পুরনো চিঠি আর একটা সাদা কালো ছবি। ছবিতে নীলাদ্রি রায়, তার পাশে দাঁড়িয়ে একজন অচেনা মহিলা। ছবির পেছনে লেখা, যদি কোনোদিন রায়বাড়ির আসল ইতিহাস জানতে চাও, এই মহিলাকে খুঁজে নিও। আমি বললাম, মহিলাটাকে? অদ্রিজ ছবিটার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, সেটাই তো আসল রহস্য ঋত্বিক। আমি অবাক হয়ে বললাম, মানে? অদ্রিজ জানালার বাইরে তাকিয়ে মৃদু হেসে বলল, নীল পাথরের রহস্য শেষ হয়েছে, এবার শুরু হবে নীলাদ্রির রহস্য। সেদিন বুঝেছিলাম কিছু রহস্যের সমাধান আসলে আরেকটা রহস্যের দরজা খুলে দেয়, আর রায়বাড়ির সেই দরজা সেদিনও পুরোপুরি খোলেনি। নীল পাথরের রহস্যের সমাধান হয়েছিল ঠিকই, কিন্তু অদ্রিজের হাতে থেকে গিয়েছিল আরও একটা প্রশ্ন। ছবির সেই অচেনা মহিলা কে, আর নীলাদ্রি রায় কেন তার পরিচয় গোপন করেছিলেন? হয়তো সেই উত্তর লুকিয়ে আছে রায়বাড়ির আরও কোনো অন্ধকার ঘরে, আর হয়তো সেই রহস্যের দরজা আবারও কোনো একদিন খুলবে। ততদিন পর্যন্ত মনে রাখবেন, প্রতিটি রহস্যের পেছনে একটা গল্প থাকে, আর প্রতিটি গল্পে শেষেই থাকে না সত্যি। আমি সায়ন, আপনারা শুনছিলেন কুন্ডু গল্পঘর। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে আরও একটি নতুন রহস্যের সঙ্গে।